আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জানাবো, এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলের পরমাণু সক্ষমতা নিয়ে স্বচ্ছতার দাবি মার্কিন কংগ্রেসের। ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিনে নিরাপত্তা ভাঙার জন্য আহ্বান জানিয়েছে। কংগ্রেসের একদল ডেমোক্র্যাট আইন প্রণেতা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে পাঠানো এক চিঠিতে তারা বলেছেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটের ব্যাপারে অধিকতর স্পষ্টতা এখন জরুরি হয়ে উঠেছে। কী কারণে তারা ইরানে আক্রমণ করেছে সেটিকে খোলাসা করতে হবে। এরপর জানাবো, মার্কিন বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব এবং কুয়েত। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সুরক্ষায় যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নৌ অভিযান প্রজেক্ট ফ্রিডম বড় ধাক্কায় পড়েছে, যখন সৌদি আরব এবং কুয়েত নিজেদের আকাশসীমা সামরিক স্থাপনা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রকে। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে। এদিকে হরমুজ প্রণালী খুলতে না পেরে মুখ রক্ষার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের অব্যাহত প্রতিরোধের মুখে হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন এমন একটি সমঝোতার পথ খুঁজছে যা দেশের জনগণের কাছে তার মুখ রক্ষা নিশ্চিত করতে পারে। এবারে জানাবো, মোস্তফা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দীর্ঘ বৈঠক। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকটি ছিল বিনয়ী এবং গভীর আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত একটি বৈঠক। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৈঠক শেষে খামেনির আচরণ এবং আলোচনা পরিচালনার ধরনকে বিশেষভাবে প্রশংসা করেছেন। এবং সর্বশেষ জানাবো, ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে জানালেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, মুক্তিযোদ্ধারা সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা নিজের দেশের অর্থ শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করার জন্য যে সন্ত্রাসী কার্যক্রম তারা করেছে এটিকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে বললেও কম বলা হবে, কারণ তারা দেশের টাকা শুধু চুরি করেনি বরং ডাকাতি করে নিয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তারা নাতিপুতিরা পর্যন্ত যে সুযোগ সুবিধা পাচ্ছে সেগুলোকে এখন থেকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের পরমাণু সক্ষমতা নিয়ে স্বচ্ছতার দাবি মার্কিন কংগ্রেসের। ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনে নীরবতা ভাঙার জন্য এবার কথা বলতে শোনা গেছে মার্কিন কংগ্রেসম্যানের। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তারা যে নীরব রয়েছে এটি কংগ্রেসের একদল ডেমোক্র্যাট আইন প্রণেতা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই চুপ থাকাকে আসলে বিশ্বাসঘাতকতা হিসেবে বর্ণনা করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে পাঠানো এক চিঠিতে তারা জানিয়েছে যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটের ব্যাপারে অধিকতর স্পষ্টতা এখন জরুরি হয়ে উঠেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 1960 এর দশক থেকে ইসরায়েল পারমাণবিক অস্ত্র
অস্ত্রের অধিকারী বলে ধারণা করা হলেও কখনো আনুষ্ঠানিকভাবে দেশটি তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বা অস্ত্র ভাণ্ডারের অস্তিত্ব স্বীকার করেনি। পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও পাঠানো চিঠিতে ৩০ জন কংগ্রেস সদস্য স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে পারমাণবিক ভারসাম্য সংঘাতের কড়া ঝুঁকি এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের পরিকল্পনার ব্যাপারে কংগ্রেস পরিপূর্ণভাবে অবহিত রয়েছে। আইন প্রণেতারা জানতে চেয়েছে ইসরায়েলের কাছে কোনো ধরনের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা রয়েছে, ওয়ারহেড এবং উৎক্ষেপণ ব্যবস্থা কোন অবস্থায় রয়েছে এবং দিমোনার নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার বা প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেমন মাত্রায় উৎপাদন চলছে। এছাড়াও তারা প্রশ্ন তুলেছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের চুক্তি এনটিপিতে স্বাক্ষর করা না হলে ইসরায়েল কি ইরানের সঙ্গে চলমান এই সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের পারমাণবিক নীতি বা সীমারেখা বা অস্ত্র ব্যবহারের কোনো শর্ত জানিয়েছে কিনা, ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এই ধরনের কোনো নিশ্চয়তা পেয়েছে কিনা ওয়াশিংটন এসব বিষয় তাদেরকে স্পষ্ট করতে হবে। মার্কিন বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি কুয়েত। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সুরক্ষায় যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নৌ অভিযান প্রজেক্ট ফ্রিডমে বড় ধাক্কা পড়েছে যখন সৌদি আরব ও কুয়েত নিজেদের আকাশসীমা এবং সামরিক স্থাপনা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই উদ্যোগে সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব রিয়াদের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ব্যবহারের পাশাপাশি নিজেদের আকাশপথে মার্কিন সামরিক বিমান চলাচলের অনুমতিও দেয়নি। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী গত রোববার ট্রাম্প আকস্মিকভাবে প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করলে সৌদি আরব সহ উপসাগরীয় মিত্ররা অপ্রস্তুত অবস্থায় পড়ে। বিষয়টি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করে ট্রাম্প কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। সৌদি সরকারের এক কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছে যে পরিস্থিতি অত্যন্ত দ্রুততার সঙ্গে বদলে যাওয়ায় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের কূটনৈতিক মধ্যস্থতার উদ্যোগে রিয়াদ ইতিবাচকভাবে দেখছে বলে নিশ্চিত করা হয়েছে। হোয়াইট হাউস দাবি করেছে যে অভিযানের বিষয় আঞ্চলিক ও অংশীদারদের আগেই জানানো হয়েছিল, যদিও মধ্যপ্রাচ্যে এক কূটনৈতিককে বক্তব্য অনুযায়ী ট্রাম্পের প্রকাশ্যে ঘোষণার পর যুক্তরাষ্ট্র মূলত শুধু ওমানের সঙ্গে যোগাযোগ করে। তার ভাষায় যুক্তরাষ্ট্র আগে ঘোষণা দিয়েছিল, পরে সমন্বয়ের চেষ্টা করেছে, যদিও এতে তারা প্রকাশ্যে অসন্তোষ দেখায়নি। হরমুজ প্রণালী খুলতে না পেরে মুখ রক্ষার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের অব্যাহত প্রতিরোধের মুখে হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল স্বাভাবিক করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এমন একটি সমঝোতার পথ খুঁজছে যা দেশের জনগণের কাছে তার মুখরক্ষা নিশ্চিত করতে পারে। তেহরান ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক বা স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে তাৎক্ষণিক কোনো চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে চীন সফরের আগে ট্রাম্প ইরানের সঙ্গে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে চেয়েছিল, বিশেষ করে সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আশা করেছিলেন তিনি, তবে সেই প্রত্যাশা সফল হয়নি। দারেইনির ভাষ্য অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী লবির পক্ষ থেকে ট্রাম্প প্রশাসন এমন ধারণা হয়েছিল যে ইরানের উপর হামলা চালালে তেহরান দ্রুত পিছু হটবে, কিন্তু বাস্তবে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করেনি। তিনি আরও জানিয়েছেন যে ইরান শুধু সামরিক চাপেই নতি স্বীকার করবে না, বরং নিজেদের অবস্থানে অনড় থাকবে। ফলে ওয়াশিংটনের জন্য পরিস্থিতি এখন আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ঘিরে চলমান অচল অবস্থা শুধু যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্কই উত্তেজনা বাড়াচ্ছে না, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। এই বাস্তবতার জন্য ট্রাম্প প্রশাসন সামরিক সমাধানের পরিবর্তে রাজনৈতিক সমঝোতার পথ খুঁজতে বাধ্য হতে পারে।